উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প হঠাৎ দেখা উপন্যাসটির তৃতীয় পর্ব। বিলেত থেকে ফিরে এসে তপনদা একটা নাটকের দল খুললেন। পল্টুদের বাড়ির ঠাকুর দালানে রোজ সন্ধ্যাবেলা রিহার্সেল। তপনদা বিলেতে ছিলেন 5 বছর। সেখানে যাবার আগে তার নাটক সম্পর্কে কোনো উৎসাহের কথা কখনো টের পায়নি। আমাদেরও তিনি পাত্তা দেননি কোনোদিন। একটু চালিয়ার ধরনের মানুষ। আমরা তাকে ফাটবাজ বলেই জানতুম। বিলেত থেকে ফেরার পর তপনদার 3টি পরিবর্তন লক্ষ্য করলাম। উনি বেশ ফর্সা হয়ে গেছেন, এমনকি মুখে একটা লাল আভা এসেছে। আগে মোটেই ফর্সা ছিলেন না। দ্বিতীয়ত, উনি এখন আর চাল মারেন না, ইংরেজি বলেন না, খুব শান্ত নম্রভাবে, এমনকি আমাদের কাঁধে হাত দিয়ে আপন মনে সুরে কথা বলেন না। এবং এই নাটকের উৎসাহ। কদিনেই আমরা তপনদার ভক্ত হয়ে উঠলুম। তখন আমরা বেশ ছোট, অবশ্য নিজেদের যথেষ্ট বড় ভাবি। সদ্য কলেজে ভর্তি হয়েছি বলে ধরাকে সরা জ্ঞান করি। নাটকটা তপনদার নিজেই লিখেছেন, নিজেই তার নায়ক এবং পরিচালক। নায়ক হওয়ার মতো চেহারা তপনদার, বেশ লম্বা, মাথা ভর্তি চুল, ফর্সা মুখটাতে। দাড়ি কামাবার পর একটা নীলসে আভা পড়ে। তপনদা বিলেত থেকেই একসময় একটা বড় কোম্পানিতে চাকরি ঠিক করে এসেছিলেন। অফিস থেকে ফিরেই রিহার্সেল। পুরো নাটকটার পটভূমিকা জঙ্গলের মধ্যে একটা বাংলোয়। তপনদা বললেন, জঙ্গল বোঝানোর জন্য স্টেজের উপর শুধু একটা গাছ রাখা হবে। অরসন ওয়েলস নাকি স্টেজের পিছনে শুধু একটা নীল রঙের পর্দা টানিয়ে তাতেই সমুদ্র বুঝিয়ে মবি ডিকের অভিনয় করেছেন। আমরাও ছোটোখাটো পার্ট পেয়ে গেলাম। তপনদার আরও 2-1 বন্ধু এলেন। 3টি নারী চরিত্র, তাদের নিয়েই মুশকিল। পল্টুদার বোন স্নিগ্ধা ভালো গান গায়, কিন্তু সে অভিনয় করতে কিছুতেই রাজি নয়। আবার অরুণদের একতলা ভাড়াটির সবিতা পাঠ করতে খুবই রাজি, কিন্তু সে এত মোটা যে তাকে নায়িকার ভূমিকা চিন্তাই করা যায় না। শেষ পর্যন্ত ঠিকঠাক 3 জনকেই পাওয়া গেল। তবে অবশ্য দীপঙ্করদার স্ত্রী শান্তা বৌদিকে রাজি করানোর জন্য তপনদাকে খুবই ঝোলাঝুলি করতে হয়েছিল। শান্তা বৌদি আমাদের পাড়ার নামকরা সুন্দরী। দীপঙ্করদার বিয়েতে বরযাত্রী হয়ে গিয়ে প্রথম যখন শান্তা বৌদিকে দেখি, মনে হয়েছিল এই মুখ আমি আগে বহুবার স্বপ্নে দেখেছি। স্বপ্নের নারীরাই শুধু এত সুন্দর হয়। শান্তা বৌদি সাধারণত চুলে খোপা বাঁধেন না। ওর চুল এত কোঁকড়ানো যে নিশ্চয়ই খোপা বাঁধার খুবই অসুবিধা হয়। ওরকম বোকড়া চুলের জন্যই যেন ওকে ঠিক বাস্তবের নারী মনে হয় না। সে বছর আমাদের পাড়ার দুর্গা প্রতিমার মুখও হয়েছিল ঠিক শান্তা বৌদির মতো। দীপঙ্করদার সঙ্গে শান্তা বৌদিকে মানিয়েছিল খুব ভালো। দীপঙ্করদাও খুব দীর্ঘ শরীরের সুপুরুষ, তবে একটু গম্ভীর। দীপঙ্করদা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি অধ্যাপক, পণ্ডিত হিসেবে খুব নাম। শান্তা বৌদি খুব হাসি খুশি, ছটপটে ধরনের। আমাদের সঙ্গে খুব সহজে ভাব মিশতেন। শান্তা বৌদিকে দেখলেই আমার মনে হয়ে যেত সেটা ছিল মন খারাপ করার বয়সী। যখন তখন মন খারাপ হলে ছাদে যেতাম। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মনে হতো, এই পৃথিবীতে আমি কত ক্ষুদ্র। আমার বেঁচে থাকা বা না থাকার জন্য কারোর কিছু আসে যায় না। সেই সময়েও শান্তা বৌদির মুখখানা হঠাৎ মনে পড়লে যেন একটা ঠান্ডা স্নিগ্ধ স্পর্শ পেতাম। রূপেরও একটা সঞ্জীবনী ক্ষমতা আছে। আমাদের রিহার্সেল বেশ জমে গেল। রাত্রি 9:30 10টা হলেই হৈ হৈ করে চলে। পল্টুদা চায়ের ব্যাপারে খুব উদার। 5-6 বার করে চা আসে সবার জন্য। কখনো বা তপনদার পয়সার সিঙ্গাড়া ও সন্দেশ। শান্তা বৌদি এমনিতে এত ছটপটে, কিন্তু অভিনয়ের সময় দেখা গেল দারুণ লাজুক। কিছুতেই পুরো একটা লাইন বলতে পারে না। বারবার উনি হেসে ফেলে কথা বলতেন, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না এসব। আমার মনে হতো শান্তা বৌদি এমনই সরল আর ভালো যে অভিনয় করা ওর পক্ষে সত্যি শক্ত। যে কখনো মিথ্যা কথা বলে না, সে কি অভিনয় করতে পারে? এর ফলে হলো কি, আমাদের রিহার্সেলের বেশিটা সময় খরচ হতো শান্তা বৌদিকে শিখিয়ে পড়িয়ে তৈরি করতে। বেশ কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম
তপনদা যখন আমার বা অন্য কারোর সঙ্গে কথা বলতেন, তখনও তিনি তাকিয়ে থাকতেন শান্তা বৌদির দিকে। প্রায় সমস্ত সময়টাই তপনদার চোখ শান্তা বৌদিকে ছেড়ে বিশেষ নড়ে না। 17 দিনের মাথায় আমার আর কোনো সন্দেহই রইল না যে তপনদা দারুণভাবে শান্তা বৌদির প্রেমে পড়ে গেছেন। ঘরের মেঝেতে মস্ত বড় কার্পেট পাতা। অরিন্দম তখন একা রিহার্সেল দিচ্ছে। আমরা বসে বসে দেখছি। তপনদা নানান অ্যাঙ্গেল থেকে দেখতে চান বলে বারবার নানান জায়গায় গিয়ে বসছেন। একবার গিয়ে বসছেন পিছনের দেয়াল ঘেঁষে শান্তাবতীর পাশে। তারপর খুব সন্তর্পণে সবার অজান্তে একটা হাত বাড়িয়ে দিলেন শান্তাবতীর দিকে। শান্তাবতীর একটা অনিন্দ মাখনের মতো হাত কার্পেটের উপর। তিনি সেই হাতটা সরিয়ে নিলেন না, তখন তাকে ধরতে দিলেন। অনেকক্ষণ স্পর্শের পর হাত ওই রকম ধরাই রইল। তখন আমি উই পোকার চেয়েও বেশি অধ্যাবসায়ী। রাশি রাশি বই পড়ে ফেলেছি। প্রেম কাকে বলে তা আর জানতে বাকি নেই। তপনদার ওই সব সময় শান্তা বৌদির দিকে গাঢ়ভাবে চেয়ে থাকা, সবার আড়ালে হাতে হাত ধরা, এর মানে আমি জানি না। আমার প্রথমেই মনে হলো আর কেউ দেখেনি তো। এদিক ওদিক তাকালাম। অরিন্দম তখন এমন মজার ভঙ্গি করে চলেছে যে সবার চোখ তার দিকে। কেউ আর পিছন ফিরে তপনদার শান্তা বৌদির হাত ধরে থাকা দেখতে পারেনি। এরপর কয়েকদিন আমার ভিতরে একটা অদ্ভুত ছটফটানি জেগে উঠল। আমি একটা গোপন জিনিস আবিষ্কার করেছি, কিন্তু কারোর কাছে বলতে পারবো না। এইসব ব্যাপার জানাজানি হলেই অমনি সবাই নানান রকম রসালো মন্তব্য শুরু করে দেয়। শান্তা বৌদির সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বললে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি চোরা চোখে ওদের লক্ষ্য করি এবং ক্রমশ আরও ভালো করে বুঝতে পারি ওদের প্রেম আরও বেশি গাঢ় হচ্ছে। প্রেমটি তপনদারই বেশি। শান্তা বৌদি সেটা মেনে নিয়েছেন এবং কিছুটা প্রশ্রয়ও দিচ্ছেন। এমনকি একদিন এটাও আবিষ্কার করলাম, শান্তা বৌদি অন্যদের আড়ালে তপনদাকে বলেন, তুমি আর সবার সামনে আপনি। অভিনয় করতে পারেন না শান্তা বৌদি, কিন্তু এই তুমি আপনিটা একবারও গুলিয়ে ফেলেননি। আমার ছটফটানি দিন দিন বেড়েই যায়। দীপঙ্কর দা এমন নিপাট ভালো মানুষ, তিনি কিছুতেই জানতে পারছেন না শান্তা বৌদি কি দীপঙ্কর দাকে ছেড়ে যাবেন। তাহলে কি হবে তা ভাবতেও পারি না। তবে একথাও বুঝতে পারি ব্যাপারটা আমি ছাড়া কেউ টের পায়নি এখনো। এই গোপনীয়তা বোঝা আমাকেই বহন করতে হবে। তপনদা এবং শান্তা বৌদি দুজনেই যথেষ্ট বড়। তারা তাদের জীবন নিয়ে কী করবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। অন্য কারোর মাথা ঘামানো উচিত নয়। তবু আমি কিছুতেই মন থেকে এ চিন্তা তাড়াতে পারি না। একদিন অনেক রাত্রে ছাদে একা বসে আছি। তখন বাড়ির মধ্যে ছাদই আমার একমাত্র জায়গা যেখানে নিরাপদে সিগারেট খেতে পারি, এবং সেখানে বসেই আমার যত রকম চিন্তাভাবনা ও সমস্যার সমাধান করতে হয়। শান্তা বৌদির কথাই ভাবছিলাম, হঠাৎ এক সময় আমার চোখে জল এসে গেল। আমি নিজেই অবাক। শান্তা বৌদির জন্য আমি কাঁদছি। শান্তা বৌদির তো বিপদ আপদ কিছুই হয়নি, তবে একটু প্রেম করছেন মাত্র। তাও তপনদা মোটেই মতলববাজ বা বদমাইশ নন। শান্তা বৌদির কোনো ক্ষতি করবেন না নিশ্চয়ই। তবু কান্না কেন? তখন আমি আর একটা আবিষ্কার করলাম। আসলে আমিও শান্তা বৌদিকে ভালোবাসি। যেটাকে আমি পূজা বলে ভেবেছিলাম, সেটা আসলেই ভালোবাসাই। আমি শান্তা বৌদির হাতে কোনো দিন চেপে ধরতে যাব না, আড়ালে তাকে তুমি বলবো না। তবু আমি তাকে ভালোবাসি। এ অন্যরকম ভালোবাসা। খুব ভোরবেলা আমি দুধ আনতে যেতাম। একদিন থেকেই শান্তা বৌদি 3 তলার বারান্দায় দাঁড়িয়ে আছেন। সেই সময় এত ভোরে শান্তা বৌদিকে আর কখনো দেখিনি। উনি আমাকে দেখতে পাননি, তাকিয়ে আছেন রাস্তার অন্য পারে। সেদিন তাকিয়ে দেখি হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা তপনদা হেঁটে যাচ্ছেন মন্থর পায়ে। রোজ ভোরে তপনদা দেশবন্ধু পার্কে সাঁতার কাটতে যান। শান্তা বৌদি তপনদাকে দেখার জন্য এত ভোরে উঠেছেন। সন্ধ্যাবেলা তো দেখা হয়ই, তবু সকালে দেখার জন্য এত ব্যস্ততা। বুকের মধ্যে একটা আকস্মিক দুঃখের ঝাপটা অনুভব করল। আমাদের থিয়েটারের ঠিক আগের দিন আমরাই স্টেজ বাঁধলাম অনেক রাত পর্যন্ত। কোনো হল ইচ্ছে করে ভাড়া করা হয়নি। পল্টু তাদের মস্ত বড় ঠাকুর দালান, সামনে বড় উঠান, সেখানে 250-300 লোক ধরতে পারে। প্রথম কয়েকটি অভিনয় ওখানে হবে। তপনদা নিজেই স্টেজ বাঁধায় হাত লাগিয়েছেন। মার্বেল পাথরের ঠাকুর দালান, তার উপর মই লাগালে বারবার পিছলে যায়। তপনদা আমাকে ডেকে বললেন, এই মইটা শক্ত করে চেপে ধরতো।
সাবধান, ছাড়বি না কিন্তু। আমি মইটা ধরলাম। তপনদা তরতর করে উঠে গেলেন উপরে। এই সময় দূরে কোথাও যেন শান্তা বৌদির গলা শুনলাম। সঙ্গে সঙ্গে আমার ইচ্ছা হলো মইটা ছেড়ে দিই। শ্বেত পাথরের উপর তপনদা আছড়ে পড়ুক, মাথাটা চুরমার হয়ে যাক, ঘিলু ছিটকে যাক চারিদিকে। আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। এ আমি কি সব ভাবছি? আমি তপনদাকে মেরে ফেলতে চাই। আমার ভিতরে এতখানি ঈর্ষা জমেছিল, অথচ বাইরে তো আমি তপনদাকে শ্রদ্ধাই করি। আমি তো কোনোদিন দীপনকার দাকে মেরে ফেলার কথা চিন্তা করিনি, কক্ষনো না। তাহলে শান্তাবতীকে আমি ভালোবাসি। প্রেমিকার সম্পর্কে কোনো রাগ থাকে না, কিন্তু প্রেমিকার অন্য প্রেমিক, তাকে সহ্য করা যায় না কিছুতেই। আমি মইটা ভালো করে চেপে ধরলাম, যদিও কিন্তু তপনদাকে ততক্ষণে আমি মনে মনে হত্যা করে ফেলেছি। মাঝখানে আমার কিছুদিন শখ হয়েছিল সাঁতার কাটার। এমনিতে তো ব্যায়াম ট্যায়াম কিছু হয় না। বাড়ির কাছে বালিগঞ্জ লেক, সেটাও সদ্ব্যবহার করা উচিত। একটা খাকি হাফ প্যান্ট কিনে ফেললাম। অনেকদিন পর হাফ প্যান্ট ও গেঞ্জি পরে বেশ স্কুলের মতন লাগে নিজেকে, যদিও আমার বুকে হাতে পায়ে বড় লোম। কয়েকদিন বেশ উৎসাহের সঙ্গেই ভোরবেলা উঠে লেগে যাই পাবলিক পুলে, যেখানে চাঁদা টাদা কিছু লাগে না, যেখানে অনেক অচেনা নারী পুরুষের সঙ্গে জলের মধ্যে বেশ খানিকক্ষণ ঝাপাঝাপি করে সাঁতরাই। সাঁতার আর সাইকেল কেউ একবার শিখলে আর ভোলে না। এই নীতি অনুযায়ী আমি 7 বছর অনভ্যাসের পর একদিন কায়দা করে লাফিয়ে সাইকেল চাপতে গিয়ে দড়াম করে আছাড় খেয়েছিলাম সাইকেল সমেত। কিন্তু সাঁতারটা সত্যি ভুলিনি। একটু হাঁপিয়ে গেলেও ছোট লেগটা এপর ওপর করা যায়। সাঁতার শিখেছিলাম ছেলেবেলায়, তখন হাফ প্যান্ট পরেই সাঁতার কাটতাম, কলকাতার গঙ্গায় কিংবা গ্রামের পুকুরে। সেই ধারণাটাই আমার রয়ে গিয়েছিল। কিন্তু বালিগঞ্জের লেকে অন্যরকম কায়দা। সুইমিং ট্র্যাঙ্ক নামে এক প্রকার উন্নত ধরনের জাঙ্গিয়ে পরে সবাই সাঁতার কেটে সেখানে। আমার মতন একজন ধেড়ে লোককে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখে অনেকেই আর চোখে তাকায়, কেউ কেউ ফিকফিকিয়ে হাসে। ব্যাপারটা আমি টের পেয়ে গেলাম কয়েকদিন বাদে, কিন্তু তখনই একটা সুইমিং ট্র্যাঙ্ক কিনে ফেলতে দ্বিধাই হয়। লোকমুখে শুনেছি জিনিসটার দাম হাফ প্যান্টের 3 গুণ। আমার সাঁতারের ঝোঁক কয়েকদিন থাকবে কে জানে, শুধু শুধু একটা দামি জিনিস কিনে ফেলবো। তাছাড়া হাফ প্যান্টেই কাজ চলে যাচ্ছে, নেহাত ফ্যাশনের খাতিরে। এই সময় একদিন সকালবেলা সাঁতার কেটে ফিরছি, দূরে দেখলাম ঝর্ণা দিকে ছোট্ট ছেলেটির হাত ধরে আস্তে আস্তে হেঁটে আসছে। প্রথমেই আমার মনে হলো গাছের আড়ালে লুকিয়ে পড়ি। মাথার চুল আঁচড়ানো হয়নি, ভিজে হাফ প্যান্ট আর গায়ে তোয়ালে জড়ানো। এই অবস্থায় ঝর্ণাদির মতন সুন্দরীর সামনে দাঁড়ানো যায়? ঝর্ণাদির ছেলে তার আগেই আঙ্গুল তুলে বলল, মা, ওই দেখো নীলু কাকা। ধরা পড়ে গেলাম। আমি এগিয়ে এসে বেশ সহজভাবেই বললাম, কি ঝর্ণাদি, বেড়াতে বের হয়েছেন বুঝি? ঝর্ণাদি প্রথমে আমার গদগদ ঠ্যাং সম্বলিত হাফ প্যান্ট পরা অপরূপ চেহারাটা দেখলেন। তারপর বললেন, তুই সাঁতার কাটিস বুঝি? ভালোই হলো, তুই একটু আসবি আমার সঙ্গে। কোথায়? টুবলুটাকে সাঁতার শেখাবার জন্য ক্লাবে ভর্তি করে দেবো ভাবছি। তোর কোন ক্লাব? ক্লাব মানে? আমার তো কোনো ক্লাব নেই। তুই তাহলে সাঁতার কাটিস কোথায়? অমুক ক্লাবে যাস না? লোকের বিভিন্ন প্রান্তে কয়েকটি সাঁতার ও দাঁড় টানার ক্লাব আছে। আধুনিকতম পোশাক পরিহিত রমণীয় বিভিন্ন প্রকার মোটর গাড়ি ও কুকুর দেখবার জন্য ছাত্র বয়সে আমরা ওইসব ক্লাবগুলোর সামনে গিয়ে ঘোরাফেরা করতাম। আমি বললাম, ক্লাবের দরকার নেই, আমার উপর ভার দাও, টুবলুকে আমি 4-5 দিন সাঁতার শিখিয়ে দেব। ঝর্ণাদি সস্নিগ্ধভাবে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তুই সাঁতার শেখাতে জানিস? এ আর শক্ত কি, সবাই পারে। তুমি সাঁতার জানো, তোমাকেও শিখিয়ে দিতে পারি। তোর লাইফ সেভারের সার্টিফিকেট আছে? সে আবার কি সার্টিফিকেট মানে? তুমি দেখতে চাও? তোমাকে আর একবার সাঁতার কেটে শিখিয়ে দিচ্ছি। আমি সাঁতার শিখেছি গ্রামের পুকুরে, ওই টুবলুর মতো বয়সে। ওইটুকু ছেলেকে বাঁচাবার জন্য আবার সার্টিফিকেট লাগে নাকি? তুই জানিস না, ওরকমভাবে শেখা আনএফিশিয়েন্ট। ছোট ছেলেদের শেখাতে হয় স্টেজ বাই স্টেজ। হাত আর পায়ের উপর সমান জোর না পড়লে একটা দুর্বল হয়ে যেতে পারে। ক্লাবের ট্রেনার কোচ আছে, কিন্তু আমি যেখানে কাটি সেখানেও তো অনেক বাচ্চা ছেলে মেয়ে মা বাবার কাছে শিখছে। আমি শিখেছিলাম আমার মায়ের কাছে।
আমার মায়ের তো কোনো অঙ্গ দুর্বল হয়ে যায়নি। তুই কোথায় কাটিস? আমি আঙ্গুল তুলে পাবলিক পুলটাকে দেখিয়ে বললাম, ওই দেখো না, এখানে তো কত লোক সাঁতরায়। ঝর্ণা দিয়ে একেবারে আঁতকে উঠলেন, নাক কুচকে বুঝলেন, এত লোক, কার কি অসুখ আছে কে জানে, সবাই মিলে এক জায়গায় ক্লাবে নিয়মিত জলে ওষুধ মেশায়। আমি বুঝলাম ঝর্ণাদিস সূচিবাতিক আছে, যাদের এই অসুখটা থাকে তারা কোনো যুক্তি মানে না। বললাম, ঠিক আছে, যাও তাহলে, তুই একটু আমার সঙ্গে চল না। কোথায় ফর্ম টর্ম পাওয়া যায় আমি জানি না, তোর সঙ্গে যখন দেখাই হলো। আমি রাজি হয়ে টুবলুর হাত ধরলাম। টুবলু বেশ স্বাস্থ্যবান, ছটপটে ছেলে, ভয় ডর নেই। চারিদিকে টুকরো টুকরো ভিড়, লোকেরা ফিসফিস করে কথা বলছে। এক জায়গায় এক জায়গায় একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে একটা বড় ভিড়। মেয়েটি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। লোকের ফিসফিসানি থেকে বুঝতে পারলাম মেয়েটিকে তার বাবা এক জায়গায় বসিয়ে রেখে সাঁতার কাটতে গেছে। 2 ঘন্টা কেটে গেল, তবু ভদ্রলোক এখনো ফেরেননি। লোকটি অবাঙালি, ক্লাবের অনেকেই তাকে চেনেন। তিনি একজন দক্ষ সাঁতারু, তবে তিনি কোথায় গেলেন? খুব সম্ভবত মেয়ের কথা ভুলে গিয়ে হঠাৎ গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। ভিড় এড়িয়ে আমরা কাউন্টারে গিয়ে এগোলাম। কাউন্টারের ভেতরে খুব উত্তেজনার আলোচনা চলছে। আমি 3-4 বার বললাম, ও দাদা শুনছেন? ও দাদা। কেউ কানেই দেয় না। এমন সময় আরেকটি লোক দারুণ ব্যস্ত হয়ে ছুটে এসে প্রায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে গেলেন। সবাই মিলে চেঁচামেচি শুরু করলো। তারপর সবাই দৌড়ে বেরিয়ে গেল। কাউন্টার ফাঁকা। ঘাড় ঘুরিয়ে দেখলাম মাঠের সব লোক ছুটছে একদিকে। ঝপঝপ করে কয়েকজন জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনলাম। আমি ঝর্ণাদিকে বললাম, তোমরা একটু দাঁড়াও, দেখে আসি ওখানে কি হচ্ছে। একটু উকি মেরেই ব্যাপারটা বোঝা গেল। অবাঙালি ভদ্রলোকটির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে পাড়ের কাছে, কাদার মধ্যে গেঁথে থাকা অবস্থায়। তিনি দক্ষ সাঁতারু ছিলেন, কিন্তু ভালো ড্রাইভার ছিলেন না। সেদিন হঠকারের মতো 3 তলা থেকে ডাইভ দিয়েছিলেন। নিশ্চয়ই হাতছানি দিয়ে টেনে নিয়েছিলেন লোকটাকে। কাদার মধ্যে গেঁথে রয়েছেন 2 ঘন্টা ধরে। কেউ লক্ষ্য করেনি। এতক্ষণ বাদে একজনের মনে পড়েছে যে লোকটিকে ডাইভিং বোর্ডের সিঁড়ি দিয়ে উঠতে দেখা গিয়েছিল। মৃত্যু যাকে তাকে যখন তখন নেয়, কিন্তু এই বাচ্চার মেয়েকে দাঁড় করিয়ে রেখে তার বাবাকে না নিয়ে গেলে তো হলো না। অন্য কোনো সময় ওই লোকটিকেই নেওয়া যেত। কাদামাখা মৃতদেহটি ধরাধরি করে তুলল 3-4 জন। ঘাটটি এমনভাবে ঝুলছে যেন মনে হয় শির দ্বারা ভেঙে গেছে। বাচ্চা মেয়েটির কান্না যাতে আমাকে শুনতে না হয়, তাই আমি 2 হাত কান চেপে দ্রুত সেখান থেকে চলে এলাম। আমাকে দেখেই ঝর্ণাদি খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন। মুখখানা রক্তহীন, ফ্যাকাশে। আমি যেই বললাম সেই লোকটা, ঝর্ণাদি অমনি বললেন, প্লিজ প্লিজ স্পিক ইন ইংলিশ, হি মাস্ট নট নো এনিথিং। ঝর্ণাদি বলতে চাইছিলেন টুবলু যেন কিছু জানতে না পারে। এসব ভয়ঙ্কর কথা টুবলুর মতো ছোট্ট ছেলের না জানা উচিত নয়। আজকাল মিশনারি স্কুলগুলির দৌলতে 6-7 বছরের ছেলেরাও দিব্যি ইংরেজি শিখে যায়। সুতরাং তাদের সামনে কোনো গোপন কথা কিংবা অসভ্য কথা ইংরেজিতে বলে পার পাওয়ার উপায় নেই। সুতরাং আমি ঝর্ণাদিকে একপাশে ডেকে নিয়ে গোপনে সব ব্যাপারটা জানালাম। ঝর্ণাদি রীতিমতো দুর্বল হয়ে পড়েছেন। কাতর গলায় বললেন, ইস, কি হবে? আমি প্রথমে ভেবেছিলাম ঝর্ণাদি খুব কোমল নয়, তিনি ওই অচেনা লোকটির এরকম বেঘোরে মৃত্যুর জন্য খুব ব্যথা পেয়েছেন। কিন্তু ওই ছোট্ট মেয়েটির কথা ভেবেই একটু বাদেই আমার সব ভুল ভাঙল। পৃথিবীর অধিকাংশ মায়েরাই নিজের সন্তানের সম্পর্কে চিন্তা করার সময় পৃথিবীর আর সব কিছু ভুলে যায়। ঝর্ণাদি নিজের সন্তানকে বিজ্ঞানসম্মতভাবে মানুষ করেছেন। তিনি এখন শুধু ভাবছেন ওইটুকু শিশুর মন এরকম ঘটনা কীরকম চাপ ফেলবে যদি মনের মধ্যে দৃশ্যটা গেঁথে যায়, যদি কোনো কমপ্লেক্স তৈরি হয়, যদি জল সম্পর্কে সারা জীবনের মতন ভীতি জন্মে যায়। ঝর্ণাদি বারবার বলতে লাগলেন, ইস, কেন যে আজই এখানে এলাম, কেন যে আজই এরকম একটা ঘটনা ঘটলো। বললাম, চলো তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঝর্ণাদির বাড়িও বেশ দূরে নয়। আমার ভিজে হাফ প্যান্ট প্রায় শুকিয়ে এসেছে, লজ্জাটাও কেটে গেছে এতক্ষণে। ক্লাব থেকে বেরোবার সময় টুবলু জিজ্ঞেস করলো, মা, আমি সাঁতার কাটবো না? ঝর্ণাদি বললেন, না, এবছর তোমার কাটা হবে না। কেন? সব ফর্ম ফুরিয়ে গেছে, এবছর আর ভর্তি করবেন না। কেন? এবার বেশি ছেলে মেয়ে হয়ে গেছে নাকি? কে বলল? ওরা তো কিছুই বলেনি।
এই তো তোমার নীলু কাকা খোঁজ নিয়ে এসেছেন। বিজ্ঞানসম্মত উপায়ে ছেলেকে মানুষ করার জন্য ঝর্ণাদি অনর্গল মিথ্যা কথা বলে যেতে লাগলেন। বাড়ির কাছাকাছি এসে টুবলু আমাদের হাত ছাড়িয়ে নিজেই ছুটে গেল আগে। ঝর্ণাদি বললেন, আয় এক কাপ চা খেয়ে যাবি। দেখিস যেন আজকের এই ব্যাপারটা টুবলুর সামনে আবার দুম করে বলে ফেলিস না। বাড়িতে মা আসছেন। টুবলু সিঁড়িগুলো লাফিয়ে লাফিয়ে উঠেছে। তিনতলার মুখে দাঁড়িয়েছিলেন তার ঠাকুমা। তিনি বললেন, এর মধ্যে সাঁতার শেখা হয়ে গেল টুবলু সোনা? টুবলু মহা উৎসাহে চেঁচিয়ে বলল, না ঠাম্মি, আমি আজ সাঁতার কাটিনি। ওখানে একটা লোক না জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, তারপর কাদার মধ্যে ঢুকে গেছে ভসাত করে, একদম মরে গেছে। তার একটা না মেয়ে খুব কাঁদছে, তাই আজ ওখানে কেউ সাঁতার দেবে না। আমি আর ঝর্ণাদি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। ছোটদের আমরা যতটা ছোট মনে করি, তারা মোটেই ততটা ছোট না। টুবলু পুরো ঘটনাটা আমাদের মতোই জেনে গেছে এবং এর পরেও সমস্ত বৈজ্ঞানিক সমীক্ষাকে নস্যাৎ করে টুবলু তক্ষুনি তার ফুটবলটা নিয়ে ধুমধাম করে খেলতে লাগলো, মহা আনন্দে আপন মনে।